দেখো মোটামুটি সেকেন্ড ইয়ার এতদিন ক্লাস করেছো, সেকেন্ড ইয়ারের সিলেবাস সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছো। তো দেখো ফার্স্ট ইয়ারে যে আমরা হচ্ছে কি পড়েছি, অ্যানাটমি ফিজিওলজি, আমাদের বডির সমস্ত পার্ট, সমস্ত অর্গানের স্ট্রাকচার, গঠন কেমন, আর সেই সমস্ত অর্গান কিভাবে কাজ করে সেইগুলো আমরা পড়েছি। আর সেকেন্ড ইয়ারে আমরা পড়বো যে সেই সমস্ত অর্গানে কি কি রোগ হয়। তো আমাদের সম্পূর্ণ সেকেন্ড ইয়ারটা শুধু রোগ নিয়ে আলোচনা হয়। বুঝতে পেরেছো? এবারে যে চাইল্ড হেলথ নার্সিং, বাচ্চাদের যত রোগ আছে সেই রোগগুলো নিয়ে ওরা একটা সাবজেক্ট তৈরি করেছে, সেটা হলো চাইল্ড হেলথ নার্সিং। আর ব্রেন রিলেটেড যত হচ্ছে রোগ আছে সেই সমস্ত রোগ নিয়ে ওরা তৈরি করেছে মেন্টাল হেলথ নার্সিং। আর বাদ বাকি অ্যাডাল্টের মানে হচ্ছে ওই অ্যাডাল্টের পুরো একদম শরীরে যত রোগ হয় সমস্ত রোগ নিয়ে ওরা দুটো সাবজেক্ট তৈরি করেছে, একটা হলো MSN 1 আর একটা হচ্ছে MSN 2। এবার এই প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেক যে কোনো বিষয়ে তোমার হচ্ছে প্রত্যেকটা রোগের একই প্যাটার্নে তোমাকে লিখতে হবে। কি প্যাটার্ন? ফার্স্টে হচ্ছে সেই রোগটার হচ্ছে ডেফিনেশন দিতে হবে, বা সেই রোগটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন 2 4 লিখতে হবে। রোগটা কি, কোন অর্গানে হয়, কিভাবে হয়। তারপর হচ্ছে রোগটার একটা ডেফিনেশন দিতে হবে। তুমি যদি বলো হচ্ছে উদাহরণ দিয়ে দেখো, ওরাল থাস এটা হচ্ছে একটা বাচ্চাদের রোগ, সেই রোগটার প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখেছি। ইন্ট্রোডাকশনের পর একটা ডেফিনেশন দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে তোমাকে যদি পারো তো ছবি একটা এঁকে দিতে হবে। প্রত্যেক তো রোগের ছবি হয় না, কিন্তু যে সমস্ত রোগের ছবি হয় সেই রোগের একটা ছবি এঁকে তোমাকে সাইডে দিতে হবে। তারপরে সেকেন্ড পয়েন্ট করতে হবে কারণ, যে সেই সমস্ত রোগের কি কারণ। এইবারে বলে রাখি দেখো, অনেক রোগ আছে সেই সমস্ত রোগের আবার টাইপ হয়। তো যেই সমস্ত রোগের টাইপ আছে সেই সমস্ত রোগের টাইপ লিখতে হবে ডেফিনেশনের পর। আর যদি টাইপ না থাকে তাহলে লেখার দরকার নেই। যেমন এই যে আজকের আমরা আলোচনা করব ওরাল থাস, এই রোগটার কিন্তু কোনো টাইপ নেই, সেই জন্য কিন্তু আমরা ডেফিনেশনের পরে কোনো টাইপ লিখিনি। তো তাহলে ডেফিনেশনের পরে আসবে তোমার হচ্ছে ইটিওলজি। ইটিওলজি বা কারণ। বুঝতে পারলে, যেটা ইটিওলজি সেটাই কারণ। এইবারে ইটিওলজির মধ্যে তোমাকে কারণ লিখতে হবে, কারণ লেখার পরে তারপরে আসবে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এগুলো তোমার মেডিকেল ওয়ার্ড, এগুলো ইউজ করতে হবে। বুঝতে পারলে? তো যাই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তাই সিমটম। তোমাকে কোনো একটা প্রশ্নে তুমি লিখলে সিমটম বলে সিমটম গুলো লিখলে, কোনো একটা প্রশ্নে লিখলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বলে লিখলে। এইবার দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি কি সিমটম, যে সেই রোগটা হলে কিভাবে দেখা যায়। যেমন হচ্ছে তুমি মনে করো যে একটা জন্ডিস হয়েছে, তাহলে জন্ডিস হলে হচ্ছে তোমার গা হাত পা হলুদ হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে, কি তো এগুলো কি লক্ষণ। তো এই লক্ষণটা তোমাকে লিখতে হবে। লক্ষণের পরে লিখতে হবে তোমার হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। তার মানে তুমি কিভাবে রোগটাকে ধরবে। যদি একটা জ্বর হয়েছে তা সেটার জন্য কোন কোন ব্লাড টেস্ট হবে। ধরো মনে করো বাচ্চাদের পা ভেঙে গেছে, সেইটা ডায়াগনোসের জন্য এক্স রে হবে, MRI হতে পারে, সিটি স্ক্যান হতে পারে। তো কি কি যে কোনো রোগ ধরার জন্য, সেই রোগটা ধরার জন্য তুমি কি কি ইনভেস্টিগেশন করবে সেইটা তোমাকে লিখতে হবে, ডায়াগনস্টিক ইভালুয়েশন। তারপরে পয়েন্ট আসবে ম্যানেজমেন্ট। আর এই ম্যানেজমেন্টের ভিতরে 3টে পয়েন্ট। ম্যানেজমেন্টের প্রথমে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, মানে কি কি ওষুধ দিয়ে তুমি ঠিক করা যায়। মেডিকেল ম্যানেজমেন্টের পরে অনেক রোগের সার্জিক্যাল ম্যানেজমেন্ট। যেমন ধরো মনে করো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তো সেখানে তুমি শুধু মেডিসিন দিয়ে ঠিক করতে পারবে না, অ্যাপেন্ডিক্সকে কেটে বাদ দিতে হবে, সার্জারি করতে হবে। তাহলে যে সমস্ত রোগের সার্জিক্যাল ম্যানেজমেন্ট থাকবে সেইগুলো লিখতে হবে, যাদের নেই তাদের লিখতে হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের পরে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। প্রত্যেকটা রোগের নার্সিং ম্যানেজমেন্ট তোমাকে বড় করে ভালো করে লিখতে হবে। নার্সিং ম্যানেজমেন্ট মানে একটা নার্স ওই রুগীর পেশেন্টকে কি কি কাজ করবে, তার কি কি দায়িত্ব থাকে। যেমন হচ্ছে তুমি বলো যে একটা সার্জারি হয়ে এসছে, সেই পেশেন্টটাকে পেইন কিলার দেওয়া, তাকে কমফোর্টেবল পজিশন দেওয়া, তাকে মেডিসিন দেওয়া, তার ভাইটাল চেক করা, তার হচ্ছে জ্বর আসছে কিনা চেক করা, উন্ড থাকলে ড্রেসিং করা। তো এগুলো হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। তো তোমাকে নার্সিং ম্যানেজমেন্ট লিখতে হবে। তো এই যে প্রসেসটা, প্রথমে যে কোনো একটা রোগের ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর ডেফিনেশন দিতে হবে, তারপর যদি টাইপ থেকে টাইপ দিলে, টাইপ যদি না থাকে কারণ দিলে, কারণের পরে হচ্ছে সিমটম কি লিখতে হবে, সিমটমের পরে ডায়াগনস্টিক ইভালুয়েশন, কিভাবে তুমি ধরবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট, কি কি ওষুধ দেবে। নার্স, তারপর যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট থাকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তারপর যদি নার্সিং ম্যানেজমেন্ট থাকে নার্সিং ম্যানেজমেন্ট। তো এই প্রসেসে তোমাকে এই 4টে বিষয়ের প্রত্যেকটা রোগ সম্পর্কে লিখতে হবে। এইবারে যদি তুমি পুরো সিলেবাসে 400 থেকে 500টা রোগ আছে, যদি এই 400 থেকে 500টা রোগ করে নাও, তাহলে এমন কোনো প্রশ্ন তোমার থাকবে না যেটা তুমি জানো না। প্রত্যেকটা প্রশ্ন তোমার কমন হবে প্রত্যেকটা সাবজেক্টে। এবারে 400টা যদি টোটাল রোগ হয়, তুমি যদি প্রত্যেকদিন একটা বা দুটো করে রোগ সম্পর্কে পড়ো, তাহলে আরামসে তোমার পরীক্ষার আগে সব কিছু, সব প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে, সব রোগ সম্পর্কে তোমার জানা হয়ে যাবে। তোমার পরীক্ষার আগে আর কোনো চাপ হবে না। ওই জন্য প্রত্যেকদিন আমি তোমাকে বিভিন্ন বিষয় থেকে একটা থেকে দুটো করে ভিডিও পাঠাবো, তুমি একটা থেকে দুটো করে ভিডিও দেখতে থাকো। এইবার দেখো একটা বলি, এই যে ধরো 2018 সালের একটা কোশ্চেন দেখো, একটা কোশ্চেন পেপার দেখাচ্ছি। এই কোশ্চেন পেপারে দেখো আমি যেমন তোমাকে বলেছিলাম, 2 নাম্বারের 2-এর দাগের কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ মেনিনজাইটিস। তার মানে তোমাকে ওই ইন্ট্রোডাকশনটা লিখতে হবে।
দুয়ের দাগের এ লিখলে লিখে ইন্ট্রোডাকশন। তারপরে তোমার হচ্ছে এক্সপ্লেন ক্লিনিক্যাল হচ্ছে ফিচার্স অফ মেনিনজাইটিস, তার মানে কি সেই মেনিনজাইটিসের সিমটম কি, ক্লিনিক্যাল ফিচার্স, তারপর হচ্ছে সিমটমস, তারপর হচ্ছে তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সবই একই। তো তোমাকে সিমটম লিখতে হবে, সিমটমের জন্য তুমি 4 নম্বর পাবে। 4 নম্বর মানে গোটা 6-7 হচ্ছে সিমটম লিখতে হবে। তারপর হচ্ছে তোমার ডায়াগনস্টিক ইভালুয়েশন, তার মানে তুমি মেনিনজাইটিস হচ্ছে তোমার ধরার জন্য কি করবে, সিটি স্ক্যান হয়, এমআরআই হয়, তারপর হচ্ছে ব্লাড টেস্টে হচ্ছে সিবিসির মধ্যে ইনফেকশন দেখা যায়, তো এই সমস্ত ইনভেস্টিগেশন করবে, সেটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো 4-এর ডিতে লিখেছে হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, তাহলে একটা হচ্ছে 7 বছরের বাচ্চার জন্য নার্স কি কি কাজ করবে যার মেনিনজাইটিস হয়েছে, তো সেইটা লেখার জন্য 5 নম্বর পাবে। তাহলে এইটা হলো দেখো একটা বড় কোশ্চেন ওরা ডিভাইড ডিভাইড করে করে দিয়েছে, যে প্রথমে লেখো ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে তোমার কজেস দাও, তারপর হচ্ছে সিমটমস দাও, তারপর হচ্ছে ডায়াগনস্টিক, তারপর নার্সিং ম্যানেজমেন্ট। তো এইরকম ভাবে দেখো একটা 15 নম্বর করে দিয়েছে, একটা হচ্ছে তোমার 10 নম্বর করে দিয়েছে। 10 নম্বর কিন্তু এই দেখো কোশ্চেনটাই কেটে কেটে দিয়ে দেখো। তো এইগুলো হচ্ছে বড় কোশ্চেন। আর হচ্ছে দেখো ছোট কোশ্চেন যে আসবে 4 নম্বরের কোশ্চেন, এইখানেও যখন তোমাকে শুধু একটা কোনো রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তো সেই রোগের কিন্তু তোমাকে সব লিখতে হবে, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে কজেস, তারপরে সিমটমস, তারপরে হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন, তারপরে ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে তোমার প্রসেস, এই প্রসেসে তোমাকে সম্পূর্ণ লিখতে হবে। তো আজকের হচ্ছে দেখো আমার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, পিডিয়াট্রিক হেলথ নার্সিং এর চ্যাপ্টার নাম্বার 6, নিউ বর্ন ইনফ্যান্ট। তো এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমি সমস্ত ইয়ারের কোশ্চেন চেক করে মোট 7টা কোশ্চেন পেয়েছি, 6টা কোশ্চেন পেয়েছি। এই 6টা কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এই কনভুলেসিভ ডিসঅর্ডার আছে, এই প্রশ্নটাই তোমার 3-4 বার এসছে, 3-4টে সালে এসছে, এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট, বুঝলে। এবার এই প্রশ্নটাই আমরা করবো, আর বাদ বাকি হচ্ছে তোমার আরো 5টা কোশ্চেন যেগুলো একবার দুবার করে এসছে, সেইগুলো ছোট ছোট কোশ্চেন আগে আমরা করবো। তো আজকে আমরা হচ্ছে পড়বো ওরাল থার্স, এটা হচ্ছে 2013 সালে এসছে, বুঝতে পারলে। তাহলে এইরকম যদি প্রত্যেকটা একটা চ্যাপ্টার ধরলে তার থেকে কটা কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেনগুলো এক একদিন একটা করে করে নাও, আরামসে একটা তোমার অধ্যায় শেষ হয়ে যাবে। একটা অধ্যায় শেষ হতে হতে একটা তোমার শেষ হয়ে যাবে, বই শেষ হয়ে যাবে, এইভাবে করে 4টে সাবজেক্ট তোমাকে শেষ করতে হবে। তো এবারে ওরাল থার্সটা হচ্ছে দেখো কি, ওরাল থার্স হচ্ছে তুমি দেখেই থাকবে যে বাচ্চারা যারা দুধ খায় বিশেষ করে, তাদের হচ্ছে এরকম জিভের উপরে এরকম সাদা ধরনের একটা স্পট তৈরি হয়, এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, বুঝতে পারলে। আর এই ফাঙ্গাল ইনফেকশনটাই হচ্ছে তোমার একটা রোগ, আর এই রোগটাকে বলা হয় ওরাল থার্স। তাহলে ওরাল থার্সটাকে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখবো। ইন্ট্রোডাকশনে কি বলছে দেখো, ওরাল থার্স ইজ এ ফাঙ্গাল ইস্ট পেইনলেস ইনফেকশন অফ ওরাল ক্যাভিটি অ্যান্ড টাং ইন দ্য ফার্স্ট উইক অফ সেকেন্ড উইক অফ এজ। তাহলে কি বলছে যে ওরাল থাস হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন। তা এবার দেখো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল আর ফাঙ্গাস, আর ফাঙ্গাসের মধ্যে আবার প্রোটোজোয়া, ইস্ট, এগুলো হচ্ছে সব ফাঙ্গাসের মধ্যে পড়ে। তো ইস্ট, এই যে ফাঙ্গাসের মধ্যে যে ইস্ট থাকে, সেই ইস্ট যখন জিভেতে ইনফেকশন করে তখন তাকে ফাঙ্গাল ইনফেকশন বলে। আর এই ফাঙ্গাল ইনফেকশনই হয় আমাদের ওরাল থার্স। আর এটা কি পেইনলেস ইনফেকশন, এই যে ইনফেকশনটা হলে কিন্তু পেইনও হয় না, জিভে কোনো ইচিংও হয় না। তারপরে কি বলছে, ওরাল ক্যাভিটি, আমাদের ওরাল ক্যাভিটি মানে সম্পূর্ণ যে ওরোফেরিংস, নেসোফেরিংস, টাং, তারপরে এই যে পুরো ক্যাভিটিটা, এটা সম্পূর্ণটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। আর এই ওরাল ক্যাভিটির উপরে নিচে বলতে পারো, এই যে ছবিটাতে তুমি দেখতে পাবে, এইটা হচ্ছে হার্ট প্লেট। হার্ট প্লেটে দেখো আবার এই হার্ট প্লেটটা, এই জায়গাটা, এই জায়গাটা হার্ট প্লেট, এই জায়গাটা সফট প্লেট, নরম হয়। এই দেখো সফট প্লেটে এইখানেও দেখো ইনফেকশন হয়েছে, আবার জিভের উপরেও দেখো সাদা হয়ে গিয়েছে। তাহলে এই যে ওরাল ক্যাভিটির বলতে পারো, হার্ট প্লেটে বলতে পারো, জিভের উপরে বলতে পারো, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের হচ্ছে ওরাল থাস ইনফেকশনটা হয়। আর এই ওরাল থাস ইনফেকশনটা কোন সময় হয়, ফার্স্ট উইক আর সেকেন্ড উইক, মতলব জন্ম হনে কে প্রথম মানে সপ্তাহটা, দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাচ্চারা বেশি দুধ টুধ খায়, তো সেই সময় এই ইনফেকশনটা দেখা যায়। এইবারে এইটা হওয়ার কারণ কি, ইট ইজ, তারপর কি বলছে দেখো, ইট ইজ কস্ট বাই ক্যান্ডিডা অ্যালবিকেন ইস্ট। তাহলে এই যে ইনফেকশনটা হয়, এই ইস্ট আমরা জানতে পেরেছিলাম যে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, ইস্ট। আর এই ইস্টের নাম কি, ক্যান্ডিডা, বুঝতে পারলে। আর এই ক্যান্ডিডা এর নাম বলে এই ওরাল থার্স এর নামও হচ্ছে আবার ক্যান্ডিডাইটিসও বলে, কারণ ক্যান্ডিডা হচ্ছে ইস্টের কারণে হয়, তাই একে ক্যান্ডিডাইটিসও বলা হয়। তাহলে এইবার যদি প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাকে দেয় যে ক্যান্ডিডাইটিস সম্পর্কে লেখো, তাহলে তোমাকে এই ওরাল থার্সই লিখতে হবে। আবার যদি ওরাল থার্সও বলে তাহলে তোমাকে এটা লিখতে হবে। তো এটা হচ্ছে কোন হচ্ছে ফাঙ্গাসের দ্বারা হয়, ক্যান্ডিডা অ্যালবিকিন ভাইরাস ইস্টের দ্বারা হয়, বুঝতে পারলে। ইট অ্যাপিয়ার অ্যাজ ক্রিমি হোয়াইট প্যাচেস অন দ্য টাং, ইনার চিক, ওরাল ক্যাভিটি। আর এটা কিভাবে অ্যাপিয়ার মানে দেখা দেওয়া, কিভাবে আমাদের হচ্ছে বুঝতে পারি, কিভাবে আমাদের মানে চিহ্নিত করতে পারি, এটা হচ্ছে হোয়াইট ক্রিমের মতো আমাদের জিভের উপর একটা সাদা পর্দা তৈরি হয়, বাচ্চাদের জিভের উপর একটা সাদা পর্দা তৈরি হয়,
বা ওরাল ক্যাভিটি বলতে পারো, বা হচ্ছে আমাদের গালের ভেতরে একটা সাদা পর্দা তৈরি হয়, এইভাবে এই রোগটা দেখা যায়। ইট ইজ নট ওয়াইপ অফ উইথ গস। তাহলে কি বলছি, এটা যদি তুমি ঘষো, একটা গস পিস দিয়ে ঘষে তোলার চেষ্টা করো, কিন্তু এটা উঠবে না, বুঝতে পারলে? তারপরে এটা হলো তোমার ডেফিনেশন, মানে হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে গেল। ইন্ট্রোডাকশনের পরে ডেফিনেশন। ডেফিনেশন কি বলছে? ওরাল থাস ইজ এ ফাঙ্গাল ইনফেকশন কজড বাই ক্যান্ডিডা ইস্ট ম্যানিফেস্টেড বাই হোয়াইট প্যাচেস অন ওরাল ক্যাভিটি। তাহলে কি বলছে দেখো ডেফিনেশনে, যে ওরাল থাস হলো একটা ফাঙ্গাল ইনফেকশন যেটার কারণ হলো ক্যান্ডিডা ইস্ট। আর এটা হচ্ছে ম্যানিফেস্টেশন, মানে হচ্ছে তোমার সিমটম, এটা দেখা দেয় বা এর সিমটম হলো হোয়াইট প্যাচেস, সাদা রঙের পর্দা তৈরি হয় আমাদের ওরাল ক্যাভিটিতে, গালের ভেতরে। তাহলে এটা হলো ডেফিনেশন। ডেফিনেশনের পরে হচ্ছে ছবি একটা এঁকে দিতে পারো। এর তো ছবি বিশেষ করে হয় না, কিন্তু যখন আমরা হচ্ছে অ্যাপেন্ডিক্স পড়বো, যখন হচ্ছে আমরা হচ্ছে তোমার কোনো টাইপ অফ ফ্র্যাকচার পড়বো বা ফ্র্যাকচার সম্পর্কে লিখবো, তখন কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। তো এইটা আমি হচ্ছে জাস্ট বোঝার জন্য ছবিটা দিয়েছি। তো এইরকম ধরনের হয়, বুঝতে পারলে? একটা ছবি তুমি আঁকতে পারো। তারপর হচ্ছে কজেস বা কি কি কারণ। তাহলে কি কি কারণ? তারপর হচ্ছে ইটিওলজিক্যাল ফ্যাক্টর বা ইটিওলজি বা কজেস। তাহলে কারণ কি কি এই রোগের? এক হচ্ছে ফাঙ্গাল ইস্ট ইনফেকশন। তাহলে ওই যে আমাদের ক্যান্ডিডা হচ্ছে তোমার ইস্ট আছে, সেই ইস্টের কারণে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কজেস। তারপর হচ্ছে পোর ওরাল হাইজিন। তার মানে যদি মুখ ঠিকঠাক পরিষ্কার না করা হয় বাচ্চাদের, ঠিকঠাক ভাবে মুখ না ধোয়ানো হয়, তাহলে হচ্ছে তোমার ঠিকঠাক মুখ ওয়াশ না করার কারণেও হতে পারে। তারপর হচ্ছে ইউজ অফ ইনফেক্টেড ফিডিং বটল। তাহলে যে যে হচ্ছে বোতলে করে বাচ্চার দুধ খাওয়ানো হয়, সেই বোতল যদি ঠিকঠাক করে ক্লিন না করা হয়, একই বোতলে যদি বারবার দুধ খাওয়ানো হয়, তাহলে হচ্ছে ওর থেকে ইনফেকশন হতে পারে। তারপরে কি বলছে? ইট ক্যান ওকার ফ্রম ইনফেক্টেড বাথ ক্যানেল, কন্টামিনেটেড ফিডিং আর্টিকেল, মাদার হ্যান্ড অ্যান্ড নিপিলস। তাহলে কি বলছে দেখো, যখন হচ্ছে একটা বাচ্চার জন্ম হয়, যখন বার্থ ক্যানেল থেকে বের হয়, বুঝতে পারলে, সেই সময় কি হয়, বার্থ ক্যানেলের গায়ে, বুঝতে পারলে, বার্থ ক্যানেলের গায়ে হচ্ছে অনেক ধরনের ফাঙ্গাস থাকতে পারে। আর সেই সমস্ত ফাঙ্গাস যখন বাচ্চা বেরোয়, তখন বাচ্চার বডিতে সরাসরি চলে যায়। আর তার থেকে হচ্ছে তোমার ওরাল ক্যান্ডিডাইটিস বা হচ্ছে তোমার এই ওরাল থার্স ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে তোমার কন্টামিনেটেড ফিডিং আর্টিকেল। তার মানে হচ্ছে বলতে পারো যে ওই সেম যে বোতল থেকে দুধ খাওয়ানো হয়, সেই দুধ থেকে, বোতল থেকে হতে পারে। তারপর হচ্ছে বাচ্চারা যে খেলা করার সময় হাতে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা দেয়, সেই সমস্ত খেলনাতে যদি নোংরা থাকে বা যদি ইস্ট থাকে, সেই ইস্ট খেলনা থেকে মুখে যাবে, গিয়ে সেখান থেকে ইনফেকশন করতে পারে। তারপরে মায়ের হাতে যদি থাকে, যেহেতু মায়ের বাচ্চাকে পালন করবে, মায়ের হাতে থাকলে মায়ের হাত থেকে যেতে পারে। নিপিল, মায়ের হচ্ছে তোমার দুধ থেকেও হচ্ছে তোমার হচ্ছে ব্রেস্ট থেকেও হচ্ছে তোমার, যদি ব্রেস্টে ইনফেকশন থাকে, ব্রেস্ট থেকে বাচ্চার মুখে চলে যেতে পারে। তো এইভাবে হচ্ছে এই রোগের ছড়ায় বা এই রোগের কারণ। বলছে কমন ইন নিউবর্ন ডিউ টু আনডেভেলপড ইমিউনিটি। দেখো এই রোগটা হচ্ছে বেশিরভাগ বাচ্চাদের হয়, আর একটা হচ্ছে বুড়ো বয়সে মানুষ মরার আগেও হয়। কেন? কারণ বাচ্চা বয়সে আর বুড়ো বয়সে এই দুই সময় হচ্ছে মানুষের হচ্ছে ইমিউনিটি পাওয়ার কম থাকে, আর সেই জন্য এই ইনফেকশনটা বেশি হয়। এই যে ওরাল ক্যান্ডিডাইটিস না, এই যে ওরাল থার্স, এই ব্যাকটেরিয়া কিন্তু কম বেশি সবার গালেই থাকে, কিন্তু এটা অতটা হচ্ছে ইমিউনিটির কারণে এর প্রভাব বিস্তার করে না, বা এইভাবে আমাদের জীবকে ইনফেক্টেড করতে পারে না। যাদের ইমিউনিটি কম আর যারা বেশি হচ্ছে তোমার নোংরা থাকে, বা বাচ্চাদের বিভিন্ন কারণে কি হয়, এই ইনফেকশনটা হয়। তো সেটাই বলছি, এটা বেশিরভাগ বাচ্চাদের হচ্ছে তোমার সেই সময় ডেভেলপ হয় না, অতটা ইমিউনিটি পাওয়ার অত বেশি থাকে না, সেই কারণেও কিন্তু বাচ্চাদের এই রোগটা হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কারণ। কারণের পরে সিমটম, এইটা হলে কি কি সিমটম দেখা যায়? সিমটমের ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, বা সিমটমের ফার্স্ট কি বলছে? হোয়াইট প্যাচেস অন দ্য টাং অর ওরাল ক্যাভিটি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা জিভের উপরে হচ্ছে এই সাদা পর্দা দেখতে পাবো। তারপর হচ্ছে তোমার টাং পেইন, জিভে ব্যথা করবে। তারপর টাং বার্নিং, যখন এই ঘা হবে বা ওইটা ইনফেকশন হবে, তার উপরে যখন হচ্ছে কোনো খাবার টাবার খাবো, তার জ্বালা করতে পারে, বাচ্চাদের অসুবিধা হতে পারে। তাহলে জিভের উপরে ব্যথা বা পেইন হতে পারে। তারপর হচ্ছে লেস টেস্ট, বাচ্চারা হয়তো কোনো টেস্ট নাও পেতে পারে, বুঝতে পারলে, কারণ যেহেতু উপরে জিভের উপরে ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে রয়েছে। তারপর হচ্ছে ডিফিকাল্টি টু সোয়ালোইং। তাহলে এই ডিফিকাল্টি টু সোয়ালোইং ইসকে বলা বলা হয় তোমার হচ্ছে ডিসফেজিয়া, বুঝতে পারলে? তাহলে এই ডিসফেজিয়া বা হচ্ছে যখন এই ইনফেকশনটা জিভ থেকে আমাদের ওরাল ক্যাভিটিতে, ওরোফেরিংস, লেরোফেরিংস, ল্যারিংসের দিকে বা ইসোফ্যাগাসের ভেতরের দিকে যখন ছড়িয়ে পড়বে, তখন হচ্ছে কিন্তু খেতেও অসুবিধা হবে, আর সেইটা অনেক সিভিয়ার হয়ে যায়, সেই সময় জ্বর দেখা যায়, আরো অনেক সিমটম দেখা যায়। তো এই হচ্ছে তোমার খেতে অসুবিধা বা গিলতে অসুবিধা, এইটাও কিন্তু সিমটম হিসাবে দেখা যায়। তারপর হচ্ছে মে ব্লিড স্লাইডলি ইফ স্ক্র্যাপ অন দ্য টাং। যদি কেউ মনে করে যে ওইটা সাদা কি নোংরা পড়েছে, ইনফেকশন হয়েছে, সেই ভেবে যদি কেউ হচ্ছে জিভটা ঘষে, তাহলে কি হবে, সেই জায়গায় মানে ছাল উঠে যেতে পারে, তার থেকে ব্লিডিং হতে পারে। সেটাই বলছে মে ব্লিড স্লাইডলি, হয়তো হালকা পরিমাণেও রক্ত বেরোতে পারে ইফ স্ক্র্যাপ অন টাং,
যদি তুমি জীবের উপরে ঘষাঘষি করো। তারপরে কি বলছে, ফিভার ক্যান অ্যাপিয়ার ইফ ইনফেকশন স্প্রেড টু অরোফেরিঞ্জিয়াল ক্যাভিটি। তো যে আমাদের হচ্ছে অরোফেরিংস, নেসোফেরিংস, তুমি তো পড়েছো এই গলার অংশ, যখন এই সমস্ত জায়গায় মোটামুটি গালের চারপাশে যখন ভেতরের দিকে বাইরের দিকে ছড়িয়ে পড়বে, যখন এই ইনফেকশনটা সিভিয়ার হবে, তখন কিন্তু জ্বরও দেখা যেতে পারে। তো এই সমস্ত সিমটম দেখা যায়। তারপর হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এই রোগটা ধরার জন্য বেশি কিছু হচ্ছে তোমার কি বলি, বেশি কিছু টেস্ট বা অন্য কিছু করতে হয় না। সামান্য তুমি গাল ওপেন করলেই হচ্ছে, যদি একটা কেউ গস পিস নিয়ে ক্লিন করে উঠছে না, তার মানে হচ্ছে এটা ওর মানে ওরাল থার্স হয়েছে, বুঝতে পারলে? তো হচ্ছে এই সামান্য ফিজিক্যাল এক্সামিনেশনই অনেক। এবার ফিজিক্যাল এক্সামিনেশনে যদি ঠিকঠাক না ধরা পড়ে বা টুকটাক ওষুধ দেওয়ার পর না সারে, তখন হচ্ছে ওরাল সোয়াব বলে টেস্ট করতে পারে বা ওরাল স্মেয়ার করতে পারে। এই দুটো হচ্ছে তোমার টেস্টের মাধ্যমে কিন্তু ওরাল থার্স বিমারি ধরা হয়। তারপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, কিভাবে এটা ট্রিটমেন্ট দেবে, কিভাবে ম্যানেজ করবে। ফার্স্ট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, কি কি মেডিসিন তুমি দিতে পারবে। এবারে দেখো, যে সমস্ত হচ্ছে তোমার মেডিসিনের পিছনে জোল লেখা থাকবে, সেগুলো কিন্তু সব হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার। যেমন এই যে প্যান্টোপ্যারাসেল না, এই যত জেল দেখতে পাবে এগুলো হচ্ছে কিন্তু গ্যাস্ট্রিক রিলেটেড। আর এই যে কিছু ওষুধ আছে এগুলোর পেছনেও জেল থাকে, এইগুলো কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার। অনেক সময় ডেন্ড্রাফ হয় না, যখন আমার ডেন্ড্রাফ হয়েছিল তখন ডেন্ড্রাফটাও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন। তা তখন আমাকে এই কিটোকোনাজোল এটা আমাকে দিয়েছিল, আমার কাছে এখনো আছে শ্যাম্পু, বুঝতে পারলে? তো এই প্রত্যেকটা শ্যাম্পু মানে এই যে মেডিসিনটা, এর শ্যাম্পু ফর্ম আছে, এর সিরাপ ফর্ম আছে বাচ্চাদের জন্য, এর লোশন ফর্ম আছে জিভে লাগানোর জন্য, আবার এর ট্যাবলেট ফর্ম আছে বড়দের খাওয়ার জন্য। তো এই যে জোল, এইগুলো হচ্ছে তোমার ফাঙ্গাল, অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ট্যাবলেটস বা সিরাপ বলতে পারো। তো এই সমস্ত মেডিসিনগুলো দিতে হবে। কি কি মেডিসিন, এই যে ফ্লুকোনাজোল আছে, তারপর হচ্ছে কিটোকোনাজোল, তারপর হচ্ছে ইট্রাকোনাজোল, মায়োসিনাজোল, এই মায়োকিনোজোল, বুঝতে পারলে? এই সমস্ত মেডিসিন গুলো বাচ্চাদের গলা থার্সের জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার অয়েনমেন্ট হয়, বুঝতে পারলে? নিসোটিন আর হচ্ছে তোমার কিটোকোনাজল। এই লোশনটাও কিন্তু আমরা হচ্ছে দিনে 4 বার বাচ্চাদের জিভের উপরে 4 থেকে 5 মানে 4 বার হচ্ছে তোমার 5 থেকে 7 দিনের জন্য অ্যাপ্লাই করতে হতে পারে। আর এইটা করেও কিন্তু এই ওরাল থার্স এইটা হচ্ছে কমে যায়, বুঝতে পারলে? তো এই সমস্ত ক্রিম বলো বা ট্যাবলেট সিরাপ বলো, এগুলো বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তারপর হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। নার্সদের কি ম্যানেজমেন্ট, নার্সের কি কাজ হয়? নার্সদের কাজ হচ্ছে হচ্ছে মেনটেন ওরাল হাইজিন। তাহলে যখনই বাচ্চা ওই ওরাল থার্স নিয়ে ভর্তি হবে, এই যে তুমি যে ওয়ার্ডে কাজ করছো, যখন ওই ওয়ার্ডে দেখছো যে মা দুধ খাওয়ানোর পরে বাচ্চাদের জীবন ওরকম হয়েছে, তাহলে ফার্স্টে নার্সের রেসপন্সিবিলিটি হবে ওরাল হাইজিন মেনটেন করা। ওরাল হাইজিন মানে সকালে ওকে হচ্ছে গস পিস দিয়ে হালকা ক্লিন করা, খাওয়ার পরে হচ্ছে তোমার ভালো করে মুখ ধোয়ানো, মুখটুক পরিষ্কার করানো, বুঝতে পারলে? তাহলে ওরাল হাইজিন মেনটেন করতে হবে। তারপর হচ্ছে ওয়াইপ অন টাং উইথ গস পিস, ওই সেম গস পিস দিয়ে হচ্ছে জিভের ওপরটা ক্লিন করতে হবে। তারপর হচ্ছে চেক ভাইটাল সাইন্স টু রুল আউট ফিভার, ওর বিপি, তারপর হচ্ছে তোমার বাচ্চাদের বেশিরভাগ সময় ওই এটা চেক করতে হতে পারে, পালস রেট আর হচ্ছে তোমার টেম্পারেচার। যদি টেম্পারেচার হাই থাকে তাহলে বুঝতে হবে যে ওই ইনফেকশনটা বেশি গুরুতর হয়ে গেছে, সারা বডিতে ছড়িয়ে পড়েছে, আর যার জন্য জ্বর দেখা গেছে। তো সেই জন্য তোমাকে ভাইটাল সাইন্স চেক করতে হবে। তারপর হচ্ছে প্রোভাইড মেডিসিন টাইম টু টাইম মেডিসিন দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লাই ওরাল লোশন ওভার দ্য প্যাচেস 4 টাইম ইন এ ডেজ অ্যাজ পার ডক্টর অর্ডার। ডক্টর যেরকম টাইম বলবে সেই টাইম অনুযায়ী ওই লোশন কিন্তু বাচ্চার জিভে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন ক্যান স্প্রেড ফ্রম বেবি মাউথ টু মাদার নিপিল অর ব্রেস্ট, সো অ্যাডিকুয়েট ক্লিনিং অফ ব্রেস্ট রিকোয়ার্ড টু প্রিভেন্ট ইনফেকশন। তো দেখো, যদি বাচ্চার মুখে থাকে, সেই বাচ্চার মুখ যখন মায়ের স্তন পান করবে সেই সময় বাচ্চার মুখ থেকে স্তনে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। বা যদি স্তনে ইনফেকশন থাকে, সেটা বাচ্চা যখন খাবে তখন বাচ্চার মুখেও ছড়াতে পারে। সেই জন্য কি হবে, যখনই ফিডিং হবে, ফিডিং করানোর পর বাচ্চার মুখ ক্লিন করা, আবার মায়ের হচ্ছে তোমার স্তন ক্লিন করা, এই দুটো ক্লিন হচ্ছে করতে হবে। তাহলে এই টাইম টু টাইম ক্লিনিং, টাইম টু টাইম ওষুধ দেওয়া, বাচ্চার মুখ ক্লিন করা, তারপর হচ্ছে তোমার অয়েনমেন্ট লাগানো, এই সমস্ত ম্যানেজমেন্ট, এই সমস্ত কাজ একজন নার্সকে করতে হবে, বুঝতে পারলে? তো এই হলো ওরাল থার্স। তো এইভাবে তোমাকে প্রোটোকল হিসাবে লিখতে হবে।